মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি। সাম্প্রতিক সময়ে তেহরান থেকে আসা একাধিক বার্তা বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে। অনেকেই বলছেন ইরান কৌশলগতভাবে এমন এক খেলায় নেমেছে যেখানে প্রতিপক্ষকে ধীরে ধীরে দুর্বল করে দেওয়ার পরিকল্পনা স্পষ্ট হয়ে উঠছে। যুদ্ধ বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সংঘর্ষের শুরুতে ইরান তুলনামূলক পুরনো এবং কম ক্ষমতার মিসাইল ব্যবহার করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহার করতে বাধ্য হয়। এই ঘটনাকে অনেকেই ইরানের পরিকল্পিত পদক্ষেপ হিসেবে দেখছেন, যেখানে প্রথম ধাপে প্রতিপক্ষের প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই কৌশল সফল হলে পরবর্তী ধাপে আরও শক্তিশালী আঘাত হানার পথ তৈরি হয়, কারণ একটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় সীমাবদ্ধতা হল ইন্টারসেপ্টর মিসাইলের সংখ্যা। প্রতিটি ইন্টারসেপ্টর অত্যন্ত ব্যয়বহুল এবং দ্রুত পুনরায় প্রস্তুত করা কঠিন। এর ফলে দীর্ঘ সময় ধরে টানা হামলা হলে প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে চাপের মুখে পড়ে। অনেক সামরিক পর্যবেক্ষক বলছেন, সাম্প্রতিক এই পরিস্থিতিতে ইসরায়েল ঠিক এমন এক বাস্তবতার মুখোমুখি হচ্ছে যেখানে প্রতিটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে তাদের বিপুল সম্পদ ব্যয় করতে হচ্ছে। এই প্রেক্ষাপটে ইরান থেকে এসেছে এক নতুন সতর্কবার্তা। তেহরান জানিয়েছে ভবিষ্যতে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র আগের তুলনায় আরও বেশি শক্তিশালী হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির একাধিক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে নতুন প্রজন্মের মিসাইলগুলোতে বহন করা হবে অনেক বড় ওয়ারহেড, সামরিক ভাষায় যাকে বলা হয় ভারী বিস্ফোরক ক্ষমতা। এমন ক্ষেপণাস্ত্রের আঘাত একবার সফল হলে তা বড় অবকাঠামোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। আইআরজিসির অ্যারোস্পেস শাখার একজন শীর্ষ কর্মকর্তা মাজিদ মুসাফি প্রকাশ্যে বলেছেন, ভবিষ্যতে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোতে অন্তত 1 টনের বেশি ওয়ারহেড বহন করার সক্ষমতা থাকবে। তার ভাষায় নতুন পরিকল্পনার লক্ষ্য হল হামলার ধ্বংস ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো। অর্থাৎ শুধু ক্ষেপণাস্ত্রের সংখ্যা নয়, প্রতিটি আঘাতের শক্তিও হবে অনেক বেশি। এই বক্তব্য প্রকাশের পর থেকে আন্তর্জাতিক সামরিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে 1 টনের বেশি বিস্ফোরক বহন করতে সক্ষম একটি মিসাইলে যদি লক্ষ্যবস্তুতে আঘাত হানে তাহলে তার ধ্বংস ক্ষমতা অত্যন্ত ব্যাপক হতে পারে। বিশেষ করে সামরিক কমান্ডো সেন্টার, বিমান ঘাঁটি, রাডার স্টেশন বা জ্বালানি সংরক্ষণাগারের মতো কৌশলগত স্থাপনাগুলো এমন আঘাতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। এ ধরনের আক্রমণ কেবল অবকাঠামো ধ্বংসই করে না, বরং প্রতিপক্ষের সামরিক কার্যক্রমও দীর্ঘ সময়ের জন্য ব্যাহত করতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, ইরানের এই ঘোষণা কেবল একটি প্রযুক্তিগত তথ্য নয়, বরং এটি একটি রাজনৈতিক ও সামরিক বার্তাও। কারণ গত কয়েক দশকে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। তেহরানের দাবি অনুযায়ী তাদের ক্ষেপণাস্ত্রগুলো এখন কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে 2000 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই সক্ষমতার কারণে মধ্যপ্রাচ্যের প্রায় পুরো অঞ্চলই ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে পড়ে। এর মধ্যে রয়েছে ইসরায়েল, পারস্য উপসাগরীয় বিভিন্ন দেশ এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এর ফলে ইরানের প্রতিটি ঘোষণা এখন শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনার অংশ হয়ে উঠেছে। সামরিক বিশেষজ্ঞরা আরও বলছেন, বড় ওয়ারহেড যুক্ত মিসাইল ব্যবহারের অর্থ হল প্রতিটি আঘাতের কৌশলগত গুরুত্ব অনেক বেশি। একটি ছোট ওয়ারহেড হয়তো একটি নির্দিষ্ট স্থাপনায় সীমিত ক্ষতি করতে পারে, কিন্তু 1 টন বা তার বেশি বিস্ফোরক ক্ষমতাসম্পন্ন মিসাইল বড় এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এর ফলে সামরিক পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হয় প্রতিরক্ষা বাহিনীকে। ইসরায়েলের জন্য এই পরিস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ দেশটি দীর্ঘদিন ধরে বহুমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করছে। ইসরায়েলের প্রতিরক্ষা কাঠামোতে রয়েছে আয়রন ডোম, ডেভিড সিলিং এবং অ্যারো সিস্টেমের মতো একাধিক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিটি স্তর নির্দিষ্ট ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু যদি আক্রমণের পরিমাণ এবং শক্তি একসাথে বাড়তে থাকে তাহলে এই ব্যবস্থার উপরও চাপ তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে বড় ওয়ারহেড যুক্ত মিসাইল প্রতিহত করা প্রযুক্তিগতভাবে আরও কঠিন হতে পারে, কারণ এমন মিসাইলের গতি, উচ্চতা এবং বিস্ফোরণ ক্ষমতা সবই বেশি। এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দ্রুত এবং নিখুঁতভাবে কাজ করতে হয়। সামান্য ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। এই পরিস্থিতিতে ইসরায়েল এবং তার মিত্ররা নতুন করে নিরাপত্তা কৌশল মূল্যায়ন করে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উল্লেখ
করা হয়েছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি এবং প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নিয়মিত পর্যালোচনা করছে, কারণ ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো সম্ভাব্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হঠাৎ করে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর দাবি। বলা হচ্ছে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। এই দাবির সূত্র হিসেবে সামনে এসেছে মার্কিন এক সাবেক গোয়েন্দা কর্মকর্তার বক্তব্য এবং ইরানের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন। যদিও এখন পর্যন্ত এই খবরের স্বাধীন বা নির্ভরযোগ্য কোনো আন্তর্জাতিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি, তবুও বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এমন খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আসলে কি ঘটছে ইসরায়েলে? সত্যিই কি নিহত হয়েছে নেতানিয়াহু, নাকি এটি শুধুই যুদ্ধকালীন প্রচারণা? সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বেড়েছে। পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই পক্ষই বড় ধরনের সামরিক শক্তি ব্যবহার করছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যেখানে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। একই সময়ে চীন সহ আরও কয়েকটি দেশ ইরানকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে। এমন এক উত্তেজনাপূর্ণ মুহূর্তেই হঠাৎ করে সামনে আসে নেতানিয়াহুর মৃত্যুর এই আলোচিত দাবি। এই দাবি প্রথমবারের মতো জোরালোভাবে সামনে আনেন মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার। তিনি একটি সাক্ষাৎকারে দাবি করেন, ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। শুধু তাই নয়, ওই হামলায় নেতানিয়াহুর ভাইও মারা গেছেন বলে তিনি উল্লেখ করেন। তার এই বক্তব্য অনুযায়ী ইরানের হামলা এতটাই শক্তিশালী ছিল যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রে কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। রিটারের দাবি, এই হামলার পর ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের ভেতরে চরম অস্থিরতা তৈরি হয়েছে। রিটারের বক্তব্য অনুযায়ী এই হামলাটি ইসরায়েলের সিজারিয়া শহরে অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িকে লক্ষ্য করে চালানো হয়েছিল। সেই হামলায় একটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে বলে দাবি করা হয়। তার কথায়, ওই হামলার ফলে শুধু প্রধানমন্ত্রীই নন, ইসরায়েল সরকারের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হন। এমনকি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে। এই বক্তব্য সামনে আসার পর ইরানের কিছু গণমাধ্যমও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। বিশেষ করে ইরানের তাসনিম নিউজ সংস্থা একটি প্রতিবেদনে জানায় যে স্কট রিটারের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের বরাত দিয়ে এই তথ্য সামনে এসেছে। তবে সেই প্রতিবেদনে স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টের ভিত্তিতে এই দাবি প্রচারিত হয়েছে বলে জানা যায়। এখানেই শুরু হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, কারণ যে এক্স অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে সেটি আদৌ স্কট রিটার পরিচালনা করেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।